প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি এস.এম. সাইফুল্লাহ বাইজিদ, প্রভাষক, বি.এড. শাহীন কলেজ, চট্টগ্রাম। পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা পড়ব মহাজাগতিক কিউরেটর, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা মহাজাগতিক কিউরেটর গল্পের বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে, মহাজাগতিক কিউরেটর গল্পের মূল ভাব বলতে পারবে, মহাজাগতিক কিউরেটর গল্পের লেখক সম্পর্কে বলতে পারবে। মোহাম্মদ জাফর ইকবাল 1952 সালের 23 ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ফয়জুর রহমান, মাতা আয়েশা খাতুন। পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1982 সালে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পবটনিক সুখ দুঃখ নামের সায়েন্স ফিকশন রচনার মাধ্যমে তার লেখালেখিতে হাতে খড়ি। তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস আমার বন্ধু রাশেদ, দিবু নাম্বার 2, আমি তো পুরো ইত্যাদি, সায়েন্স ফিকশন ওবিয়ানের যাত্রী, একজন অতিমানবী, নিঃসঙ্গ গ্রহচারী ইত্যাদি। মূল পাঠে প্রবেশের আগে আমরা একটি ভিডিও দেখে নিব। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করো। আমরা যে ভিডিওটি দেখলাম, এটি মূলত পিঁপড়ার একটি দলের সঙ্গে আরেকটি দলের যুদ্ধ। এই পিঁপড়া দেখানোর পেছনে একটি কারণ আছে, আমরা এটা গল্পের শেষে বিষয়টি বুঝতে পারব। আমরা মূল পাঠে চলে যাচ্ছি। এখানে একটি বিষয়, মহাজাগতিক কাউন্সিল দুজন কিউরেটরকে পাঠিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরে ওই সমস্ত গ্রহ নক্ষত্রের শ্রেষ্ঠ প্রাণীগুলো খুঁজে বের করার জন্য। কিউরেটর শব্দের অর্থ হচ্ছে কি? জাদুঘরের সংরক্ষক। যারা জাদুঘরে বিভিন্ন জিনিস সংগ্রহ ও সংরক্ষণ করে তাদেরকে কিউরেটর বলা হয়। তো আজকে যে বৈজ্ঞানিক কল্পকাহিনী আমরা পড়বো, সেখানে আমরা দেখব যে দুজন মহাজাগতিক কিউরেটরকে মহাজাগতিক কাউন্সিল বিভিন্ন গ্রহ নক্ষত্রে, গ্যালাক্সির বিভিন্ন গ্রহে ঘুরে শ্রেষ্ঠ প্রাণী সংগ্রহের জন্য পাঠিয়েছে। আমাদের গ্যালাক্সিতে তারা এসছে সৌরজগতে। এই সৌরজগতের তৃতীয় গ্রহ মানে পৃথিবীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। তাদের মতে এখানে প্রাণের বিকাশ হয়েছে, বেশ পরিণত প্রাণ, এককোষী ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী প্রাণী। তো ভাইরাসকে সাধারণত প্রাণহীন বলা যায়, কারণ তোমরা জানো যে ভাইরাস পোষক দেহ ছাড়া জড় পদার্থের মতো আচরণ করে। সে যখন কোনো পোষক দেহ পায় তখন সে তার যে প্রাণের যে বৈশিষ্ট্য, সেই প্রাণের বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। কিন্তু তাদের একজন কিউরেটরের অভিমত হলো এখানে যে প্রাণীগুলোর মধ্যে এখানে যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। কেননা সবগুলো প্রাণীর গঠনের নীল নকশা ডিএনএ, এই ডিএনএ একই বেস পেয়ার দিয়ে তৈরি। তোমরা জানো যে ডিএনএ এর যে দ্বিসূত্রক গঠন, সেখানে এডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই নাইট্রোজেন বেসগুলো থাকে। তো তারা যেটা বের করলো সেটা হচ্ছে পৃথিবীতে এই যত প্রাণী আছে সবগুলো প্রাণীর মধ্যে এই বেস পেয়ার গুলো একই।
ফলে তাদের কাজটি আরো কঠিন হয়ে গেল, কারণ যেহেতু গঠনগত দিক থেকে মৌলিক কোনো পার্থক্য এই প্রাণীগুলোর মধ্যে নেই। কিউরেটরদের মতে ভাইরাস বা ব্যাকটেরিয়া বেশি ছোট, এদের গঠনে কোনো বৈচিত্র্য নেই, গঠন খুবই সহজ, তাই তারা এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখাবে না। এরপর যেটি হলো, তাহলে প্রথমেই তারা যেটি করলো সেটি হচ্ছে সবচেয়ে ছোট যে প্রাণী সেটিকে বাদ দিয়ে দিল। আবার নীল তিমি বা হাতি এরা বেশ বড় এবং এদেরকে সংরক্ষণ করতে সমস্যা হবে বিধায় তারা যেটি করলো সেটি হচ্ছে এই নীল তিমি বা হাতি এই বড় প্রাণীগুলোকেও বাদ দিয়ে দিল। অর্থাৎ সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় দুটি প্রাণীকে তারা বাদ দিয়ে দিল। ছোটটিকে বাদ দিল হচ্ছে এদের গঠন সহজ এই জন্য, আর সবচেয়ে বড়টিকে বাদ দিল হচ্ছে যে এদেরকে সংরক্ষণ করা সহজ হবে না এই জন্য। তারপরে তাদের দৃষ্টি গেল গাছপালার দিকে। গাছপালার দিকে দৃষ্টি দিয়ে তারা খুব চমৎকৃত হলো, গাছপালা তাদের খুব ভালো লাগলো, কারণ গাছপালা এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে। কিন্তু তারা গাছপালাকেও দিতে রাজি হলো না, কারণ যে গ্রহে গতিশীল প্রাণী আছে সেখান থেকে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয়নি। একজন কিউরেটরের চোখে পড়লো সাপ। তিনি বললেন যে এই সাপটি বেশ কৌতূহলোদ্দীপক, কিন্তু এই সাপকেও তারা নিতে চাইল না, কারণ সাপ সরীসৃপ। শিক্ষার্থীরা, তোমরা সরীসৃপ সম্পর্কে জানো যে সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, এরা ঠান্ডায় স্থবির হয়ে পড়ে। এই কারণে কিউরেটরদের মতে যে প্রাণী জগতে সরীসৃপ একটি পিছিয়ে পড়া প্রাণী, কারণ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তারা এই তাদের দেহের তাপমাত্রার কারণে ঠিকমতো সার্ভাইভ করতে পারে না। শীতকালে এলে পুরো শীতকালে তারা কি করে, গর্তে লুকিয়ে থাকে, ঠান্ডার মধ্যে তারা তাদের সার্ভাইভ করতে খুব কষ্ট হয়। তো এই কারণে যেহেতু সরীসৃপ পিছিয়ে পড়া প্রাণী, তারা কিউরেটররা এই সরীসৃপকে বাদ দিয়ে দেবে। এরপরে তারা পাখি দেখলো, পাখি তাদের খুব ভালো লাগলো, কারণ এই প্রাণীটি উঠতে পারে। কিন্তু তারা পাখিও নিল না, কারণ এদের বুদ্ধিমত্তা সম্পর্কে কিউরেটর দুজন নিশ্চিত হতে পারলো। এরপর তারা এমন একটি প্রাণী খুঁজতে চেষ্টা করলো যারা পৃথিবীতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কোন সভ্যতার সৃষ্টিতে অবদান রেখেছে, এই ভেবে তারা স্তন্যপায়ী প্রাণীদের দিকে দৃষ্টি দিল। একটি প্রাণী তাদের নজরে এলো, বাঘ। কিন্তু বাঘের সমস্যা হচ্ছে বাঘ একা থাকতে পছন্দ করে, বাঘ সামাজিক প্রাণী না। এই কারণে তারা বাঘকেও শ্রেষ্ঠ প্রাণী হিসেবে সংগ্রহ করতে পারলো না। তারপর তাদের দৃষ্টি গেল হচ্ছে সামাজিক প্রাণীর দিকে। এই সামাজিক প্রাণী খুঁজতে গিয়ে তারা লক্ষ্য করলো যে কুকুর একটি সামাজিক প্রাণী, এরা খুব অনুগত এবং এরা দল বেঁধে থাকে। কিন্তু কুকুর নিতেও তারা সম্মত হলো না, কারণ কুকুর গৃহপালিত প্রাণী, আর গৃহপালিত প্রাণীদের মধ্যে তাদের যে নিজস্বতা, তাদের যে স্বকীয়তা, সেই স্বকীয়তা লোপ পেয়ে গেছে, তাদেরকে মানুষ খুব সহজেই পোষ মানিয়ে ফেলেছে। ফলে তারা যেটি করলো সেটি হচ্ছে গৃহপালিত প্রাণীকেও বাদ দিয়ে দিল। হরিণ, এটি দেখতে খুব সুন্দর এবং কিউরেটররা হরিণকে পছন্দ করলো, কিন্তু
তাদের মত হচ্ছে এরা তৃণভোজী প্রাণী। এই তৃণভোজী প্রাণীরা সারাদিন খায়। যে প্রাণী সারাদিন খায় এই প্রাণীকে শুধু শুধু নিয়ে সংরক্ষণ করা যাবে না, এই কারণে তারা হরিণকেও বাদ দিল। এবার তারা ভাবলো এই গ্রহে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নেবে। এই ভেবে তারা মানুষকে নেওয়ার কথা ভাবলো, কারণ মানুষ সভ্যতার সৃষ্টি করেছে, দল বেঁধে বসবাস করে এবং মানুষের আরো কিছু গুণাবলীর কারণে তারা চিন্তা করলো যে মানুষই হচ্ছে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী। কিন্তু তারা মানুষকে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হিসাবে স্বীকৃতি দিল না। কেন দিল না? কারণ মানুষ মাত্র 2 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এলেও এই পৃথিবীকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। নিজেরা নিজেদের উপর নিউক্লিয়ার বোমা মারছে, পরিবেশ বিপর্যয় সৃষ্টি করছে, ওজোন স্তর ধ্বংস করছে। এবং কিউরেটরদের মতে যে পৃথিবীটা একসময় মানুষের কারণে ধ্বংস হয়। এই পরিবেশ যারা ধ্বংস করে এরকম একটা স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী কিউরেটররা নিতে সম্মত হলো না। এবং একজন খুব মজা করে বলল যে তুমি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? এখানে মানুষের আসলে সমালোচনা করা হয়েছে যে মানুষ যে পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে, প্রকৃতির উপর রাজত্ব তৈরি করতে চাচ্ছে, এই বিষয়টিকে লেখক এখানে ইঙ্গিত করেছেন। এই কারণে মানুষকেও শ্রেষ্ঠ প্রাণীর স্বীকৃতি দেওয়া হলো না। সবশেষে কিউরেটর দুজন পিঁপড়াকে এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নির্বাচন, কারণ পিঁপড়া সেই ডাইনোসরের যুগ থেকে টিকে আছে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করেনি। এদের মধ্যে চমৎকার শ্রম বিভাজন রয়েছে। এরা সুশৃঙ্খল, এরা পরিশ্রমী, নিজের ওজনের চেয়ে 10 গুণ বেশি ভার বহন করতে পারে। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ে। এবং কিউরেটরদের মতে একসময় এই পিঁপড়াই পৃথিবীতে রাজত্ব সৃষ্টি করবে। পিঁপড়ার এই সমস্ত গুণের কথা চিন্তা করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে স্বীকৃতি দিল হচ্ছে পিঁপড়াকে। এবং এই সৌরজগতের 3য় গ্রহ মানে পৃথিবী থেকে তারা পিঁপড়াকে নিল সংগ্রহ করার জন্য। তো এই গল্পটির যে সার কথা বা মূল কথা সেটি হচ্ছে এই গল্পের মাধ্যমে লেখক মানুষের অপরিণামদর্শিতার দিকে ইঙ্গিত করেছে। মানুষ যে স্বেচ্ছা ধ্বংসকারী, মানুষ যে প্রকৃতিকে ধ্বংস করতে যাচ্ছে, প্রকৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, প্রকৃতিকে তারা প্রকৃতির উপর জোর জবরদস্তি করছে এবং এই পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে ফেলছে, এই বিষয়টির দিকে লেখক ইঙ্গিত করেছেন। পরিবেশ রক্ষার ব্যাপারে ইঙ্গিত করেছেন। আর এটি একটি সায়েন্স ফিকশন, গল্পটি জলজ গ্রন্থের অন্তর্গত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মানুষের যে প্রকৃতির উপর নিয়ন্ত্রণের চেষ্টা থেকে বৈশ্বিক যে উষ্ণতা সেটি বৃদ্ধি পাচ্ছে, ফলে অনেক নতুন নতুন ভাইরাস অ্যাক্টিভ হচ্ছে। পাশাপাশি ওজোন স্তর ধ্বংসের কারণে, ওজোন স্তর তো পৃথিবীর ছাঁকুনি, এটি ধ্বংসের কারণে পৃথিবীর পরিবেশ মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছপালা কেটে ফেলছে, পৃথিবীর যে পরিবেশের যে ভারসাম্য সেটি নষ্ট করছে। এরকম নানা ভাবে পরিবেশকে তারা উত্তপ্ত করছে। আর মানুষের এই অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে পৃথিবী আসলে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে আজকের গল্পে এই অবস্থা থেকে উত্তরণের জন্য লেখক প্রতীকীভাবে মানুষের সমালোচনা করেছেন এবং পিঁপড়াকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
মানুষের উপরে। ঠিক আছে, তোমরা জানো কিছুদিন আগে যে অ্যামাজনে যে অগ্নিকাণ্ডটা হলো, পরবর্তীতে অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসছে এটা মূলত কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে কৃত্রিম ভাবে এই অগ্নিকাণ্ডটা তৈরি করা হয়েছে। এই অ্যামাজন হচ্ছে পৃথিবীর ফুসফুস। এই পৃথিবীর ফুসফুসকে আমরা নিজেরা ধ্বংস করে দিচ্ছি আমাদের নিজেদের সাময়িক লাভ ও লোভের কারণে। এই অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন। লেখক এদিকেই মূলত ইঙ্গিত করেছে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি করার জন্য। আগামী ক্লাসে অন্য কোনো একটি টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।